আমার অত্যন্ত পছন্দের আজকে প্যানেল এবং প্রত্যেকেই অত্যন্ত সুবক্তা। সেই কারণের জন্য আমি ছোট্ট জাস্ট আপডেট দিয়ে দিই আপনাদের আজকে হাল্লা বলে, তারপর আমি গেস্টদের কাছে চলেও ব্যাখ্যা নেব। সেটা হচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে প্রায় 294 জন মাইক্রো অবজারভার বাংলায় আসছেন। তারা হচ্ছে সিনিয়র অবজারভার, তারা কাজটা করবেন এখানে এসে। আর হচ্ছে অন্যদিকে একটা চিঠি আমি এই জাস্ট এই হাতে আপনাদেরকে দেখালাম, পরবর্তীকালে ক্লোজ করে দেখাবো। এই যে চিঠিটা, এই চিঠিটা আবার নতুন করে এসছে এবং এই চিঠিতে বলা হয়েছে এটা এই যে চিঠিটা আমি দেখাই আরেকবার। আচ্ছা, এই চিঠিটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরকে লেখা হচ্ছে, যেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিএম এবং ডিইও। তাদেরকে বলা হচ্ছে সিইওকে আরও ক্ষমতা বৃদ্ধি করা হলো এবং কোন কোন জায়গায় উল্লেখ করা হয়েছে যে ইন দিস কানেকশন ইট ইজ ডিরেক্টেড দ্যাট ইন কেস অফ এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট হিয়ারিং ভেন্যু, মাথায় রাখুন হিয়ারিং ভেন্যু, অর এনি অফ দ্য গভর্নমেন্ট অফিসেস in connection with the SIR of 2026 and in case of any destruction of the public property or any kind of threat and attack of any official of staff involved in SIR related work, DO should take steps for the immediate filing of the complaint and SIR FIR অর্থাৎ এই যে FIR এর কাজে যুক্ত সম্পত্তি, হিয়ারিং ভেন্যু, গভর্নমেন্ট অফিসার, পাবলিক প্রপার্টি, এটা যদি কোনোভাবে ডিস্ট্রাকশন হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি যদি থ্রেট এবং অ্যাটাক হয়, থ্রেট শাসানি এবং অ্যাটাক যদি হয়, তাহলে ডেফিনেটলি ডিও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাকে বলা হচ্ছে যে সে যেন ইমিডিয়েট এফআইআর করে এবং রিটেন কমপ্লেন লজ করে। এবং পাশাপাশি বলা হচ্ছে যদি এই আরেকটা পয়েন্ট এখানে রয়েছে একদম নিচের পয়েন্ট, যে যদি এই এফআইআর করতে ডিও দেরি করে, অর্থাৎ ডিলেইং অফ এফআইআর যদি হয়, তাহলে সেটা সিরিয়াস অপরাধ হিসাবে ধরা হবে। এবং একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোজ আগরওয়াল রাজ্যের সিও, তার দেখা যাবে না, সিও তার সই করা এই হচ্ছে নির্দেশনামা এসছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের 19 তারিখের নির্দেশের পর এগুলো কিন্তু কম বেশি যুক্ত হচ্ছে। তার মানে সিওর হাতে ক্ষমতা আসলো। আরেকটা জায়গা আপনাদের বলে দিয়ে আলোচনায় যায় যে এর ফলে রাজনৈতিক দলগুলো কতটা অ্যাডভান্টেজ পাবেন, সেটা প্রতিনিধিরা বলবেন রাজনৈতিক দলের, যে সেটা হচ্ছে সিও দপ্তরকে কিন্তু অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হলো। এর আগে ইসিআই এর কাছে সিওকে যেতে হতো একাধিক বিষয়, সেখানে সিও বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে এবং কোনো অফিসার যদি ত্রুটি বিচ্যুতি কিছু করেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। তার জন্য তাকে ইসিআই এর মুখোপেক্ষী হতে হবে না। সিওকে এই ক্ষমতা দেওয়া হলো, ইসিআই থেকে দেওয়া হলো, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের সিওকে এই দায়িত্ব দিলেন, অর্থাৎ অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসারকে এই দায়িত্ব দিলেন। এবার আসি তৃণমূল কংগ্রেস পার্টে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সব থেকে সিরিয়াস দেখছে হচ্ছে এসআইআর প্রক্রিয়াটাকে, সব থেকে সিরিয়াস নোট। কারণ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন তার বিশেষ যারা দলের বৈঠকে, সেখানে নির্দেশ দিয়েছেন যে কাজ না করলে কিন্তু দল কাউকে রাখবে না। বিধায়ক এবং সাংসদদের এলাকায় পড়ে থাকার কথা বলেছেন। এমনকি শুধু বাজেট অধিবেশনের দিন শুধুমাত্র বিধায়করা থাকবেন বিধানসভায়, বাদবাকি দিন তারা কাজ করবেন। এসআইআরে যাতে কোনোভাবে প্রবলেম না হয় সেই কারণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন এই দলের সমস্ত কর্মীকে। এবং খুব সম্ভবত কাল সিও দপ্তরে তৃণমূলের আরেক প্রতিনিধি দল আরেকবার যাবে, এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। আসুন কারা এই বিষয়ে আলোচনা করবেন আমি পরিচয় করে দিই তাদের। আমি একদম এদিক থেকে বাদিক থেকে শুরু করব। শুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। শুভাশিস ভট্টাচার্যের পাশেই গৌরব মজুমদার, বাম মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। গৌরবকে স্বাগত। পাশাপাশি ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। ডক্টর বিশ্বাসকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। এবং একেবারে ওই প্রান্তে সুপ্রিয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমি এই যে পদ্ধতিগুলো, আমি কৌশিকদাকে দিয়ে শুরু করি। কৌশিকদা, এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সিও দপ্তর থেকে চিঠি দেওয়া হচ্ছে, একদম উপরে লেখা রয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার, মানে সিও দপ্তর থেকে সরাসরি রাজ্যের ডিএম এবং ডিওদেরকে চিঠি।
এই যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, এই ব্যবস্থায় কি আপনারা খুশি? তা আপনার কি মনে হয় যে এর ফলে গন্ডগোল, মানে বিভিন্ন জায়গায় আপনাদের তো সম্পত্তি ভাঙছিল, বিডিও অফিস ভাঙছিল, আগুন জ্বালাচ্ছিল, টায়ার পোড়াচ্ছিল, ইত্যাদি ইত্যাদি, সেগুলো খানিকটা বন্ধ হবে? আমার মনে হয় আপনাদের খুশি হওয়ারই কথা এই নির্দেশের পর। দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই যে 294 জন, আমাকে মার্জনা করবেন আমার গলাটা একটু বসে আছে, 294 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এই বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পুরো বিন তুগলকি কায়দায় এই এসআইআরটা করছে এবং ওই জন্যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে বলছে এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন, তিনি তার রাজ্যের যিনি হেড সিইও, তাকে কি কি ইনস্ট্রাকশনস দিচ্ছেন সেগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনে হয় এতে লোকের হয়রানি বন্ধ হবে না। তার কারণটা খুব সিম্পল, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বাংলা ও বাঙালিদের উপর অত্যাচার বা বাংলার মানুষের উপর অত্যাচার করছে। এটা একটা অত্যাচারের চিত্রনাট্য তৈরি হচ্ছে, যার জন্য এটা ওনারা যতবারই ওনাদের আভ্যন্তরীণ অর্ডারস দিন না কেন, এতে কিন্তু সুরাহা হবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্যই হচ্ছে লোককে হয়রান করা। এবং আপনারা জানেন যে এই গত 2 মাসে আপনারাও দেখিয়েছেন, সকলেই জানেন যে মনে হয় 30 থেকে 40 বার তারা তাদের নিয়ম পরিবর্তন করেছেন, তারা অর্ডার এনেছেন, সেগুলো করেছেন। তারপর সর্বশেষ যখন সুপ্রিম কোর্ট গালে থাপ্পড়গুলো মারল, মেরে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বললেন, তার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মান্যতা দিলেন, তখন আমাদের এটাই দেখার যে ওনারা সুপ্রিম কোর্টের নির্দেশাবলী মানেন কি মানেন না, সেইটা দেখার অপেক্ষাতেই আমরা কিন্তু রয়েছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বাঙালি এবং বাংলার উপর এই হয়রানিটা বন্ধ করা হোক, হয়রানিটা বন্ধ। আমি সুপ্রিয়র কাছে যাব। এই যে তারপর থেকে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের প্রতিনিধি হিসাবেই বলি, এরা তো প্রত্যেকেই রাজনৈতিক দল থেকে বিলং করে, আমি আপনাদের প্রতিনিধি। সুপ্রিম কোর্টের অর্ডার নাম্বার যেটা রয়েছে 1089/2025, এটাকে উল্লেখ করে মানে সব জায়গায় লেখা রয়েছে যে কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 19/1/2026, এটা উল্লেখ করে দুটোই বিজ্ঞপ্তি দেওয়া, মানে নোটিশ দেওয়া হলো, একটা চিঠি দেওয়া হলো, একটা নোটিশ। একটাতে এখানে দেওয়া হচ্ছে ডিএম এবং ডিওদেরকে, আর আগের চিঠিটা দেওয়া হয়েছিল, আমি 2 দিন আগের হাল্লা বলে পড়েছিলাম, সেটা হচ্ছে দেওয়া হয়েছিল রাজ্যের সিএসকে, মানে চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে, আপনার কলকাতা পুলিশের যিনি প্রধান রয়েছেন কমিশনার অর্থাৎ সিএসকে, এবং ডিজি অফ দ্য বেঙ্গল পুলিশ, এদেরকে দেওয়া হয়েছিল। এবং সেখানে বারবার করে যেটা উল্লেখ করা হচ্ছে, নির্বাচন কমিশন বারবার করে উল্লেখ করে দিচ্ছেন যে ললেসনেস, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের গাফিলতি, মানুষের আগুন লাগানো, ভাঙচুর করা, থ্রেটনিং, এই সমস্ত কারণের জন্য তাদের কাজ বিঘ্নিত হচ্ছে বারবার। এই যে কৌশিকদা উল্লেখ করলেন বারবার কেন নিয়ম করতে হচ্ছে, হয়তোবা তার কারণ এটা একটা হতে পারে, যেহেতু আমাদের এখানে ইলেকশন কমিশনের কোনো মানে প্রতিনিধি নেই, আমার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব নয়। কিন্তু এই যে কৌশিকদা বললেন এটা অত্যন্ত বাস্তব, কবে সেটা দেবেন সুপ্রিম কোর্টের অর্ডার মেনে, এটা যেমন প্রশ্ন থাকছে। সুপ্রিয়র কাছে যাওয়ার আগে বলে রাখি যে ইসিআই কিন্তু বলেছেন যে আমরা শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আমরা ব্লক অফিসে বা এসডি অফিসে টাঙাবো তা নয়, পাশাপাশি নো ম্যাপিংয়ের লিস্টও আমরা টাঙিয়ে দেবো, অর্থাৎ যেগুলো নো ম্যাপিং হচ্ছে তারও একটা লিস্ট, অর্থাৎ দুটো। নো ম্যাপিংটা কিন্তু তৃণমূল চায়নি, তৃণমূল প্রথম থেকে চেয়ে আসছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বিভিন্ন মঞ্চে বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির রিজনটা আপনি পাশে দিন। তো সুপ্রিম কোর্ট ডেফিনেটলি নির্দেশ দিয়েছেন। এক স্টেপ এগিয়ে গিয়ে ইসিআই বলছে যে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ নো ম্যাপিংয়ের যে চার্ট সেটাও আমরা দেবো। সুপ্রিয়, এই মুহূর্তে যখন নো ম্যাপিং শব্দটা আমার মুখ থেকে বেরোলো, প্রথমত তো নির্দেশগুলো, এই যে ইনস্ট্রাকশনগুলো নিয়ে দেখবো, যেটা পেপারে থাকবে নাকি অনফিল্ড দেখা যাবে বা দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই যে আমরা একটা ভয়াবহ ছবি দেখলাম, বিজেপির কিন্তু বেশ কিছু কর্মীর, যেমন এই বাঁকুড়ার ওন্দার যে ছবিটা, ভয়াবহ ছবি, মানে এই ললেসনেস যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এর নিয়ন্ত্রণটা কিভাবে, মানে তোমরা কিভাবে দেখছো রাজনৈতিকভাবে তোমাদের জায়গাটা? দেখো, প্রথমত হচ্ছে যে নোটিফিকেশনটা আজকে তুমি এখানে বললে এবং আমরা সকলেই দেখেছি, 294টা বিধানসভাতেই নতুন করে তারা দায়িত্বভার
দিচ্ছেন এবং তারা আসবেন এবং বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সম্ভবত এই জায়গাগুলো থেকে তারা অবজারভার হিসাবে এখানে কাজ করে। আমরা প্রথমত দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই একটাই কারণে, কারণ একটা ঘটনা তোমরা সবাই দেখেছো, আমরাও দেখেছি। স্কুলে কোনো বাচ্চা যদি দুরন্ত বাচ্চা হয় না, প্রথমে স্যারেরা তাকে ডেকে বোঝানোর চেষ্টা করেন, না বোঝার পরে তাকে আবার কান ধরে উঠবোস করানো, নীল ডাউন করিয়ে দিতেন। তারপরে যখন দেখা যাচ্ছে ওটা দুরন্ত বাচ্চা না, যখন ওটা বেয়াদব বাচ্চায় পরিণত হয় তখন চাপকে সোজা করতে হয়। এটা আমরা শুনেছি তো। তো তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল না, এই ধরনের বেয়াদবিপনা শুরু করেছে। তাদের রাজ্য সরকারের বিডিও অফিস ভাঙচুর করছে তাদেরই নেতাকর্মীরা। তো এখানে ইসিআর কি গেল হলো, বিজেপির কি গেল হলো, এইটুকু লজ্জাবোধ নিশ্চিতভাবে একটা রাজ্য সরকার বা একটা রাজ্যের যে সরকারটা চালাচ্ছে যে দল, তাদের বোঝা উচিত। সুপ্রিয়, একটা জায়গায় মাঝখানে ছোট্ট করে দু লাইন বলতে দাও। অত্যন্ত বয়স্ক মানুষেরও কিন্তু ছবি আসছে সুপ্রিয়, যেটা তৃণমূল বারবার বলছে। আমি কিন্তু সেই ফিল্ডে তোমাদের দলের, দেখো ইসিআই একটা কাজ করছেন বা সিও দপ্তর করছেন সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে বৃদ্ধ মানুষগুলো গিয়ে দাঁড়িয়ে শুনানিতে, আর দেখো সব শুনানি যাদের হচ্ছে তারা যে অপরাধী তা তো নয়। তুমি তো দেখতে পাচ্ছ এআই ব্যবহার করতে গিয়ে কি অবস্থা হয়েছে, মানে বাংলা নাম ইংরেজিতে কনভার্ট হচ্ছে, চ্যাটার্জি চট্টোপাধ্যায় হচ্ছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হচ্ছে, সবটাই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে রাখা হচ্ছে। তোমার প্রথম পোস্টের যে ভিডিওগুলো এখন তুমি এখানে দেখাচ্ছ, তোমার এখানে চলছে, দর্শকরাও দেখছে, ললেসনেস নিয়েই আজকে যে প্রথম বিষয়টা শুরু করলে আমি সেটা নিয়ে বলছি, সেটা তো 100 বার। এবং যেটা হয়েছে এই ভিডিও অফিসে ভাঙচুর থেকে শুরু করে এখানে বিজেপিরও কেউ ছিল না, সিপিআইএমও ছিল না, বন্দে মাতরম স্লোগান দিয়ে ভাঙা হচ্ছে। এবার ছবিটা ওটাই আমি বলছি, দেখা হচ্ছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী, তিনি তো এটা সবার আগে প্রতিবাদ করবেন। এবং মনিরুল ইসলাম এরকম কোনো নাম হবে, ফারাক্কার যিনি বিধায়ক, তিনি আবার একজন চিঠি দিয়েছে আজকে এসডিও সাহেবকে, যেহেতু ওনার নামে এফআইআর করতে লজ করতে বলা হয়েছে ইমিডিয়েট এফেক্টে। তো উনি যে চিঠিটা লিখেছেন, আমি মনে করি যে উনি যে চিঠিটা লিখেছেন বা যাকে দিয়ে লিখিয়েছেন, উনি এই থরলি যদি চিঠিটা নিজে পড়তে পারেন তাহলে ওকে মাফ করে দেওয়া উচিত, মানে ইসিআর তরফ থেকে। উনি যদি নিজে পড়তে পারেন, লেখা তো অনেক দূরের বিষয়। তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমার বক্তব্য, হ্যাঁ এটা আমি মানছি, তোমার যে বিষয় আমি এড়িয়ে যাবো না কোনো কথা, সেটা হচ্ছে যে বৃদ্ধ মানুষদেরকে নিয়ে একটা সংশয় দেখা গেছে এবং এই যে বিষয়গুলো আছে সেগুলোকে ইসিআইতে আমরা ডেপুটেশন আকারে বলে দিয়ে হিসাবে এদের পাশে, সেটাই বলছি তো, এটাই বলতে যাচ্ছিলাম। না 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 না, আমরা এটা নিয়েই অলরেডি অ্যাপ্লিকেশন আমাদের ইসিআইকে জমা দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে। আগের একটা প্রোগ্রামে আমরা এটা বলেছি না সুপ্রিয়, আমরা এটা বলেছি অন ফিল্ড অ্যাকশনের কথা বলছি, অন ফিল্ড। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করেছেন তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, অভিষেকের কথা ছাড়ুন, অভিষেকের কথা আমি কি করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টই না আমাদের কাছে। অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কথা বিজেপি কোনো উত্তর দেবে না। ওকে, অভিষেক ব্যানার্জি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ধৈর্য ধরো। মুখ্যমন্ত্রী কিছু বলছেন কি? আমার বক্তব্য একটা স্ট্যাচার আছে তো, বিজেপি কার কথা উত্তর দেবে? অলিখিত সরকারের কথা উত্তর দেবে না। সরকারের যদি কোনো প্রতিনিধি, মুখপাত্র যিনি বসে আছেন, তিনি আমায় প্রশ্ন করে উত্তর দেবো, অভিষেকের কথা উত্তর দেবো কেন? উনি কি সরকারের কেউ? উনি কি সরকারের কেউ? তুমি বলে দাও, তাহলে আমি মেনে নিচ্ছি। সরকার দেখো এবার কে উনি, না উনি কে? তুমি যেভাবে অভিষেককে ব্রাত্য করছো, তিনি তো মানুষের ভোটে জিতে আসা একজন সাংসদ। অবশ্যই অভিষেককে ব্রাত্য করে দিয়েছে, আমি করব কি? শিক্ষাকে একজন সাংসদ। এবার ব্যাপার হচ্ছে সংসদীয় গণতন্ত্রে একজন সাংসদকে তুমি গুরুত্বই দেবে না, এটা কি করে হয়? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এইটাই তো জানতে চাইছিলাম। তাহলে এক্সট্রা করে ওখানে আরো সাংসদরা বক্তব্য রেখেছেন, সৌগত দ্বারা বক্তব্য রেখেছেন, সুদীপ দ্বারা বক্তব্য রেখেছেন, সিনিয়র যারা স্টলওয়ার্ড পলিটিশিয়ান, তাদের কথা তোমরা তোলো না কেন? উনি সাংসদ নয়, তাদের কথা তোলো না কেন? না তুলি না, আমি তারাও তো সাংসদ। জায়গাটা তুমি বুঝতেই চাইছো না। আমি বলছি কেন এত হাইলে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার কথা আমাকে উত্তর দিতে হবে। আরে উত্তর নয়, তুমি কন্ডিশনটা বোঝো সুপ্রিয়। কন্ডিশন উনি বলছেন মানুষের পাশে দাঁড়ানোর কথা। উনি কোন মানুষের পাশে দাঁড়িয়েছেন? বিজেপি এই ফিল্ড, আরে বাবা, কৌশিক দ্বারা, আমার দাদা এখানে মুখপাত্র হিসেবে কৌশিক দ্বারা, আমি ব্যক্তিগতভাবে বলছি, উনি দীর্ঘদিনের পলিটিশিয়ান। উনি মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেক গিয়ে দাঁড়িয়েছে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হাইলাইট করো কেন আমি বুঝতে পারি। হ্যাঁ বেশ, তৃণমূলের পক্ষ থেকে তারা বলতে পারে, তাদের সেনাপতি, আমাদের ছোট্ট করে আমি উত্তরটা নেব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে 85 বছর বা তার উপরের মানুষদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে এটা বলা হয়েছিল, কিন্তু এটা বাস্তবায়িত হয়নি। সেটার প্রতিটা জেলাতেই আপনারা সেই জিনিসটা দেখতে পেয়েছেন, পরের পর একাধিকবার আপনারা দেখতে পেয়েছেন। এবং সেখান থেকেই আমরা বারবার বলেছি যে আপনারা আমাদের মূল আপত্তির জায়গাটা কোথায়, কোনটা আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরছেন। দেখুন, একটা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলছি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, ফলে উনি আমাদের ফলে উনি হচ্ছেন আমাদের, না আমাদের পদটা হচ্ছে উনি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক। এবার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক
বলছি ভাই, এবার আচ্ছা, যাক, বলবো। এই রাষ্ট্রীয় গন্ডগোলে আসতে হবে না সাধারণ এখানে। সম্পাদক, আমরা যেটা বলছি, আমরা আসল কথা শোনো। আসল কথাটাই অভিষেককে বলছি। নিয়ে গন্ডগোল না, করতে লাভ আসল নেই। কথাটাই হ্যাঁ। বারবার বলছি যে আমরা তো বারবার চিঠি দিয়েছি, বলেছি, কোর্টে গেছি, তারপরেও তো আমরা দেখছি সুরাহাটা এট দ্য গ্রাউন্ড লেভেল হচ্ছে না। সেটা তো আপনারাও মানবেন যে হচ্ছে না। হাজার হাজার বয়স্ক আবাল বৃদ্ধ বনিতাকে লাইনে জন্য দাঁড়াতে ভিডিও হচ্ছে। ভাঙচুর করতে হবে। এইটা বেশ, তো বেশ। fact, একটা বিরতি এইটা তো নেব, fact। একটা বিরতি নেব। এইটার কি করে এটা একদম সমাধান হবে বাস্তব সেটা বলুন। যে মানে বৃদ্ধ মানুষ যাদের বয়স অনেক, তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা কিভাবে কমিশন নিচ্ছে, অফিসিয়াল কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই। এটা যেমন বাস্তব, ঠিক একই রকমভাবে এসআইআর এর বিরোধিতা প্রতি মুহূর্তে করা হচ্ছে। এসআইআর এর প্রক্রিয়াগত বিরোধিতা প্রতি মুহূর্তে করা হচ্ছে এবং বিশেষত রাজ্যের শাসক দল বারবার করে এসআইআর প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন তুলছে, বিরোধীরাও তার সঙ্গে রয়েছে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এখন এই অবস্থাতে এই রাজ্যে এসআইআর করতে গিয়ে ইসিআইকে যে বেগ পেতে হচ্ছে, অন্য রাজ্যে সেগুলো পেতে হচ্ছে না। কারণ দুটো ইউনিয়ন টেরিটরিজ এবং আরও 10টা রাজ্যে এসআইআর চলছে একই সঙ্গে, সেখানকার কোনো খবর সেই অর্থে হচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গে একের পর এক রুলস, একের পর এক রেগুলেশনস নতুন নতুন করে আনতে হচ্ছে। কেন এবং বাস্তব জায়গাটা কোথায়, আমি এরপরে আসবো গৌরব এবং সুভাষিসদার কাছে। একটা সুভাষিসদা, যেভাবে এসআইআর চলছে এবং বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছে আবার সিও, এবং এবার তারা বলে দিয়েছে এফআইআর করতে দেরি হলে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে, এমনকি ডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি এফআইআর করতে দেরি হয়। আপনার মনে হয় কাগজে কলমে এটা ঠিকঠাক হবে? কারণ এর আগেও তো এফআইআর নিয়ে, এই যে মনিরুল ইসলাম যার বিরুদ্ধে এফআইআর কথা বলা হয়েছে, আমি জানি না এখন এফআইআর হয়েছে কিনা ওনার বিরুদ্ধে। না, ঘটনা যেটা হচ্ছে সেটা হলো এতদিন কোথাও কোনো রাজ্যে হয়নি, যেসব জায়গায় হয়েছে সেসব জায়গায় সব জায়গায় বিজেপি শাসনে ছিল বা বিজেপি যারা তারা শাসনে ছিল। বিএলওদের যেভাবে কাজ করতে বলেছে সেভাবেই কাজ করেছে। আমরা বিহারে দেখেছি যে যেভাবে কাগজ পেয়েছে সেভাবে নিজেরা বসে এসে করছে এবং তার জন্য অজিত অঞ্জুমে এগেনস্টে যে দেখিয়েছিল বলে সত্যটা যে বিহারে কি চলছে, বিএলওদের কি ফাংশন, যা খুশি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে ঠিক, যে কংগ্রেস এটা ধরতে পারেনি, আমরাই ধরলাম। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনার বিষয় হতে পারে না, এটা সিরিয়াস আলোচনা। উনি তো বলেছে এটা সারা রাজ্যে হয়েছে, আপনি সেটা বলছেন বলে আমি বলছি। মনে হয় যে উনি বলেছেন কংগ্রেস বুঝতে পারেনি। দেবাশিস, তোমার কি মনে হয় অভিষেক 12 ক্লাস পাস করা একটি ছেলে, সে ধরেছে তার আগে কেমব্রিজে পড়াশোনা করে রাহুল গান্ধী, তার আগে বলেনি, দেখায়নি সব কিছু সাংবাদিকদের কাছে সারা পৃথিবী দেখেছে। অভিষেক কি ক্লেম করছে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো কি বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ বা পৃথিবীর মানুষ কি দেখছে। আমরা বিহারের আলোচনা করছিলাম, বিহারে আমরা দেখেছি অজিত আঞ্জুম যে ধাঁধলি হচ্ছে, ভীষণভাবে করাপশন হয়েছে বিহারের নির্বাচনে। কথা বলো না, আমি বলি আরে এখান থেকে আসবো তো, আমাকে একটুখানি আসতে দাও। এখানে যেহেতু বিরোধী রয়েছে, আচ্ছা তুমি একটা প্রশ্ন করি, তোমায় প্রশ্ন করি, সেটা হলো 40 জন বিএলও মারা গেছে কোথায়? তুমি পশ্চিমবাংলায় বিএলও 40 জনের মতন মারা গেছে এবং আত্মহত্যা করেছে প্রচুর মানুষ, ভয়, হিয়ারিং এর ভয়, নাম বাদ যাওয়ার ভয়। তুমি বলো যে নির্বাচন কমিশন মানুষ মারতে এসছে, নোটবন্দিতে মানুষ মরেছে, কৃষক আন্দোলনে মানুষ মরেছে, ভারতবর্ষের কৃষকরা 750 মারা গেছে, আজকে আবার নামে। আমি বলি তুমি তো এত সিনিয়র রাজনৈতিক লোক, তুমি আমায় প্রশ্ন করলে সুভাষিস দা, তোমার সঙ্গে আজকে আমার পরিচয় না বহুদিন ধরে, আমি তোমায় প্রশ্ন করি, আমার যখন ছোটবেলায় আমি পরীক্ষা দিয়েছি তখন আমার বুক ধকধক করছিল, পরীক্ষার আসলে আমার বুক টেনশন হতো, এমনকি আমার যদি মৃত্যু হতো পরীক্ষার আগে, আমি কি আমার হেড স্যারকে অ্যারেস্ট করা হতো স্কুলে? এই প্রশ্ন ঠিক তোমাকে প্রশ্ন উল্টো পাল্টা প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন করি, এটা কারণ আছে, তোমার বড় অপারেশন, তোমার টেনশন হচ্ছে, তুমি মারা গেলে দায় কি ডাক্তারের? বিহারে তোমরা কেন আর অ্যালিবাই গুলো তৈরি করো? বিজেপির হয়ে বলো, তোমরা কেন অ্যালিবাই গুলো বানাও? এতক্ষণ কেউ কিন্তু বাধাপ্রাপ্ত হয়নি, তুমি যেভাবে আমাকে বাধা দিচ্ছ। না, তুমি তো বাধা কথা বলি যে যেদিন সিজিআই কে, যেদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ইলেকশন কমিশনে নিয়োগের মধ্যে থেকে সরানো হলো, যেদিন 2জনকে আনা, 3জনকে আনা হলো, আনার মধ্যে একজন বিরোধী দল নেতা থাকলো আর 2জন হলো বিজেপির লোক থাকলো, সেদিনই প্রমাণ হয়ে গেছে যে এখানে আমি সত্যি বলছি, আমি চুরি করবে। আমি রিয়েলি এবং আজকে মানুষ কৌশিককে একটা প্রশ্ন করেছিল, খুশি কি আপনারা? মানুষ খুশি কিনা? যারা হিয়ারিং এ 85 বছরের মানুষরা দাঁড়িয়ে রয়েছে তারা খুশি কিনা জিজ্ঞাসা করো। যারা 40 জন বিএলও মারা গেছে তাদের পরিবারকে জিজ্ঞাসা করো এই সিস্টেমে ওরা খুশি কিনা। তুমি বলো যে ভারতবর্ষে টোটাল যেখানে ভোট হয়েছে সেখানে ভোট ঠিক হয়েছে কিনা তাদের জিজ্ঞাসা করো যে তো ভোট হচ্ছে কিনা। যখন শাসক বোঝে যে আমার বাইরে কিছু মানুষ আছে, পশ্চিমবাংলায়
বিজেপি শাসন হচ্ছে করছে না, তারা মানে মমতা ব্যানার্জি করছে। এখানকার বিএলও যেভাবে প্রতিবাদ করে কাজটা করবে, পারছে না বলতে পারবে, বিহারে পারবে না, কারণ বিহারে বিজেপি সরকার, বিজেপির গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের লোক ফলে দুর্নীতি করা যায়। এই যে ইসিআই এর কাজটা হচ্ছে কন্টিনিউ করে লোকে কি বুঝবে? আমি তোমাকে বলছি এই কাজগুলো কি সিস্টেমে হয় না? এখানে ম্যানিপুলেশন এই যে আতঙ্কে মারা যাচ্ছে কেন? তুমি আজকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, তুমি মুখপাত্র হয়ে দাবি করছো 40 জন বিএলও আতঙ্কে মারা গেছে, তার মানে কংগ্রেসে অ্যাফিলিয়েশন দিচ্ছে যে 40 জন আতঙ্কে মারা গেছে? মারা গেছে তো, এটা তো প্রমাণিত যে মারা গেছে। বলছে টিভির সামনে বলছে, আমরা এই চাপ নিতে পারছি না, এইটা আমরা চাপ নিতে পারছি না। টিভিটা প্রমাণ। তুমি আমাকে মারা যাওয়ার পরে বলছে আমি চাপ নিতে পারছি না। মারা যাওয়ার পরে কেন? আগেই বলছি চাপ নিতে পারছি না, চাপ নিতে পারছি না, সবাই বলেছে। তারপর মারা গেছে, সবাই বলে গেছে। না না, এরকম বলছে তো সবাই, যারা নিতে পারে সুইসাইড করেছে। আমাকে তুমি বলো যে পশ্চিম বাংলার বুকে হঠাৎ করে কি মনে হলো এই চাপটা কে নিচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, সে লোকটা সুস্থ না অসুস্থ কেন হচ্ছে না? স্যার ঘুরে চলে গেল অন্য জায়গায়। আমি সেদিন থারালি খুলে দেখছিলাম এই যে ইলেকশন কমিশনের ফরমেশন এন্ড ফাউন্ডেশনটা নিয়ে। এই যে সুভাষিস দ্বারা বারবার করে বলছে যে বিজেপির 2 জন লোক, একজন বিরোধী দলনেতা, মানে বিরোধী সেন্ট্রাল হচ্ছে কংগ্রেস, আর 2 জন বিজেপির লোক। আরে এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, কি করবে? অর্ডিন্যান্স জারি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ। এটা বলো তুমি, তোমরা ফাউন্ডেশন নিয়ে কথা বলছো, ফাউন্ডেশন ধ্বংস করছে বিজেপি, ফাউন্ডেশন ধ্বংস করছে বিজেপি, সমস্ত অটোনমি বডিগুলোকে, সেন্ট্রালে বিরোধী দল হিসেবে রয়েছে, বিজেপি কিছু করতে পারছো না, ঢুকিয়ে নিয়েছে, যা খুশি করাচ্ছে তাদের দিয়ে, না সুভাষিস, যা খুশি করাচ্ছে। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। না না, তোমরা সেন্ট্রালে বিরোধী রয়েছে, তোমরা কেন বলছো না যে ইলেকশন কমিশনের ফাউন্ডেশনটা ত্রুটিযুক্ত? বলতে হবে না, তোমরা কেন বলছো না দিল্লিতে দাঁড়িয়ে যে ইলেকশন কমিশনের ফাউন্ডেশনটা ত্রুটিযুক্ত? কেন বলতে পারছো না তোমরা? কেন বলছি না? ইচ্ছা করে বলছো না, তোমরা জানো এটা সুপ্রিম কোর্টের রুলস, বলে যাচ্ছি, একদমই বলছো না। একটা প্রেমিসিসে 70,000 তোমরা মেনে নিচ্ছ সব, একটা বাড়িতে মেনে নিচ্ছ 70,000 মানুষ থাকে কি করে? আমাদের বড় ইলেকশন কমিশনকে আমরা দেখেছি, রাহুল গান্ধী আজকে কোনো ইস্যু আমাদের কোন ইস্যু অফিসে দেখেছো বুঝতে বলছে এত? আজকে শুভঙ্কর সরকার আমাদের সভাপতি প্রায় মাঝে মধ্যে গিয়ে ইসিকে বলছে এগুলো করবেন না, মানুষ ভীষণভাবে ভীত হয়ে রয়েছে, সন্ত্রস্ত হয়ে রয়েছে। তোমরা কেন এই ধরনের কাজ হচ্ছে? তোমরা শুভঙ্কর বাবুর নেতৃত্বে নতুন করে অক্সিজেন পাচ্ছ, আমার ভালো লাগে। মৃত মানুষ বাদ যাবে, ডাবল এন্ট্রি বাদ যাবে, তার জন্য সুপ্রিম কোর্টের। আচ্ছা তুমি গৌরবকে বলতে দাও, কটা ঘুষপেটিয়া গৌরবকে ধরতে পেরেছে, কটা রোহিঙ্গা ধরতে পেরেছে? বেশ, গৌরবকে বলতে দাও, আমি কিছুই শুনিনি। তার কারণ হচ্ছে এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইসিআই এর ফাউন্ডেশন হয়েছে, ফাউন্ডেশন নিয়ে কোনো কথা থাকলে সেটা কোর্টে যাওয়া যেতে পারে, বা সুভাষিস দা যে পদ্ধতি বলছে সেই পদ্ধতি জানি না, না জেনে বসে যারা অর্ডিন্যান্স করে দেখে নাও, অর্ডিন্যান্স করে এসে করেছে মানে কেন্দ্রীয় সরকার, যেখানে এখানে সিজিআই কে বাদ দিয়েছে, তারা এটা কোর্টে যাওয়ার ব্যাপার নেই। তোমরা বিক্ষোভ করো, তার এগেইনস্টে প্রতিবাদ করো। হচ্ছে বলে তো কোনো দেখেছো ভারতবর্ষের মুখে কোনো কোথায় করছো তোমরা বিক্ষোভ হচ্ছে? এই ইসিআই কাজ করছে, তোমরা ভোটে পার্টিসিপেট করছো, তুমি বললে আমি মেনে নেব। তুমি দেখতে পেয়েছো তোমরা ভোটে পার্টিসিপেট তো করছো, ভোটের নামটা নিয়ে এত বিক্ষোভ হয়েছে সিএর সামনে। বেশ, আমি এই ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব না, কিন্তু তার আগে এই যে বিভিন্ন জায়গায় নতুন করে এম্পাওয়ার করা হচ্ছে, সিও দপ্তরকে এম্পাওয়ার করা হয়েছে, সিও দপ্তর আবার ইনস্ট্রাকশন দিচ্ছে, এর ফলে আগুন লাগানো গন্ডগোলের ঘটনা কমতে পারে গৌরব, কিন্তু পাশাপাশি মানুষের সমস্যা সমাধানেও কিন্তু এখনো সেই অর্থে ইতিবাচক কিছু দেখা যায়নি, এটাও একদম বাস্তব। এটা হচ্ছে যে তোমরা কি অবজারভেশন করছো? আপনি হ্যাঁ, অবজারভেশন তো অবশ্যই বলবো। এটা হচ্ছে আমাদের অবজারভেশন প্রথম থেকে যা ছিল এখনো তাই আছে, যে যোগ্য ভোটার যারা তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, 1। 2, বেছে বেছে ধর্ম, বেছে বেছে জাতি, বেছে বেছে এইভাবে মানুষকে হেনস্থা করা, তাদের ডেকে ডেকে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদেরকে সারাদিন ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা একটা কাগজ দেখবার জন্য, এইভাবে হেনস্থা করবার কোনো প্রশ্ন আছে বলে আমরা মনে করি না। তার জন্য আমরা বারবার ইসিআই এর কাছে ওয়েস্ট বেঙ্গলে বা দিল্লিতে বারবার আমরা চিঠি দিয়েছি, বারবার আমরা দেখা করেছি। ধর্ম জাতি বলতে গৌরব মানে হিন্দুদের ডাকা হয়নি, মুসলিমদেরকে শুধু ডাকা হচ্ছে। আপনি ধর্ম জাতি লাইনটা বললে তো ধর্ম আর জাতি দেখে দেখে আপনি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার আপনি কিছু এমন বুথ আছে, এমন এলাকা আছে যেখানে ধরুন 800 ভোটার, তার মধ্যে 600 লোককে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হচ্ছে যে ইয়েতে ডাকা হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে, একদম বেছে বেছে। না ধর্ম আর জাতি এটা তুমি কি করে বুঝছো? আদিবাসীদের, দলিত,
তাদেরকেও তো ইয়ে হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। সম্প্রদায়ের নয়, আদিবাসীদের বলা হয়েছে আদিবাসীরা পুরো ধর্মের মধ্যে পড়েন না, এটা কি বলতে চাইছেন? আরে না মানে আদিবাসীদের কি তাহলে ইন্টেনশন কি, তোমাদের অভিযোগ কি? আদিবাসীদের বাদ দেবে? ইন্টেনশন তো আমি পরিষ্কার বললাম, আদিবাসীদের বাদ দেওয়া লক্ষ্য না একদমই তাই। আদিবাসী, দলিত, মুসলিম এই সম্প্রদায় মানুষজনদের হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মানে বিশেষ করে ওবিসি এই সমস্ত জাতিদের বিশেষ করে হেনস্থা করা হচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট আমি একটা কথা বলছি, আদিবাসীদের বলা হয়েছিল হিয়ারিং এর জন্য আসতে হবে না, ওদের ওখানেই যাওয়া হবে, ওদের মহল্লায় যাওয়া হবে, সেটা যাওয়া হচ্ছে না। আদিবাসীরা তাদের অসুস্থতা নিয়ে তারা এসে, বয়স্ক মানুষরা এসে হিয়ারিং এর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে। এবার কথা হচ্ছে, আমি বলছি গৌরব একটা মিনিট, ব্যবস্থাপনা জনিত সমস্যা নিয়ে আমি সুভাষিসের সঙ্গে একমত যে ব্যবস্থাপনা জনিত প্রচুর সমস্যা রয়েছে। আচ্ছা, অন্য আমি লজিক্যাল সমস্যা এইবার হ্যাঁ এইবার আপনি বললেন না ব্যবস্থাপনা সমস্যাটাই তো মেন। আপনি একটা কথা বলছিলেন সুভাষিসদার সঙ্গে কথা বলতে গিয়ে, সিস্টেমের কাজ। আচ্ছা সিস্টেমটা কি এই যে একটা 10 দিনের মধ্যে এত বড় একটা কর্মকাণ্ডকে কমপ্লিট করে দেওয়া? তারপর এআই দিয়ে তো আরো প্রবলেম হচ্ছে তো তাহলে সিস্টেমই তো, তাহলে সেটাই তো বক্তব্য যে এই যে সিস্টেম, আপনি যদি সিস্টেম ফলো করেন তাহলে আপনাকে সময় নিয়ে ধীর ভাবে এই কাজকে সম্পূর্ণ করবার প্রয়োজন ছিল, কিন্তু সেই কাজ আপনি করেননি। এখন হচ্ছে যে আপনি নেমে পড়েছেন, বাইরে থেকে লোক লস্কর নিয়েছে, আরে আমাকে এই দখল করতেই হবে। এই কাজ করবার কোনো প্রয়োজন ছিল বলে আমাদের মনে হয় না। এক, দুই, এখানে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন সুপ্রিম কোর্টের রায় আছে, এই করতে হবে সেই করতে হবে। আরে দাদা, সুপ্রিম কোর্টের তো আরও রায় আছে, 100 দিনের কাজ চালু করতে হবে। আপনার রাজ্যের সরকার কি চালু করেছে? কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলে আপনি রাজ্যে কি চালু করতে পেরেছেন? পারেননি। সুপ্রিম কোর্টের তো এ রায়ও আছে যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার দলের বিধায়ক তিনি বিডিও অফিসে আপনার দলের বা আপনার রাজ্য সরকারের সম্পত্তি ভাঙচুর করছে, আর সেই বিধায়ক গিয়ে পরের দিন ডিএমকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছে যে এইসব ভাবে ঠিক করে কাজ করতে হবে, কিভাবে কি করা যায়। জামিন পাওয়ার পর গলায় মালা পরিয়ে নিয়ে আসে, মালা পরানো হচ্ছে, তারা বিডিও অফিস ভাঙছে, তারাও বিডিও অফিস ভাঙছে। আর বিরল চরিত্র ওদিকে বিলকিস বানুকেও হচ্ছে যারা নির্যাতন করেছিল তাদেরকেও হচ্ছে যে মালা পরানো হচ্ছে। সুতরাং আপনি যদি মানে একদম চরিত্রটা দেখেন, চরিত্র হচ্ছে যে এক। এখানে দাঁড়িয়ে আজকে দেখলাম এই সুপ্রিয়দা বা তাতাদা এইসব বলছিল অভিষেক ব্যানার্জি, আজকে দেখলাম যে অভিষেক ব্যানার্জি কিসব ওই ভার্চুয়াল মিটিং করেছেন, সেখানে বলেছেন যে ভোট রক্ষা কমিটি গড়ে তুলতে হবে বুথে বুথে। মানে ভোট রক্ষা কমিটি মানে কি, যে যাতে করে হচ্ছে যে এলাকায় ওই দাপট আর কি দেখানো যায়, ভোট রক্ষা করতে হবে। ওই কান কাটা গোপাল, নাক কাটা কানু আর হাত কাটা ভম্বলকে দিয়ে হচ্ছে যে ভোট রক্ষা করতে হবে এই কমিটি। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, মানুষকে কেন হেনস্থা করা হবে? কেন মানুষকে তার বাবার নাম যদি সুদীপ হয়, কেউ এসইউ ডিআইপি সুদীপ ব্যানার্জি বা সুদীপ বন্দ্যোপাধ্যায় লেখে, তাতে অসুবিধাটা কি আছে? আমরা তো বাঙালিদের এই নাম তো চিরকালই আছে। এখানে সুভাষিস ভট্টাচার্য হচ্ছে, সুভাষিস ভট্টাচার্য হতে সে, সুতরাং এখানে তো অসুবিধার কিছু নেই। এইভাবে মানুষের মধ্যে একটা মানে হেনস্থা, মানুষকে একটা দুবিধার মধ্যে ফেলা, মানুষকে একটা চিন্তার মধ্যে ফেলা। তার কাগজ নিয়ে আসুন, একবার না হলে আরেকবার আসুন, আরেকবার না হলে আরেকবার আসুন। এইটা কি ছেলে খেলা হচ্ছে? এগুলো মানুষকে নিয়ে এই ছেলে খেলা হচ্ছে যে বন্ধ করা হোক। আর এই যে আপনি বলছিলেন না শুরুতে, এই যে আপনি শুরুতে বলছিলেন না ডিএম ডিওদের ক্ষমতা বৃদ্ধি করবার জন্য এইসব ক্ষমতা বৃদ্ধি না, এদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে সরকারি প্রপার্টি ক্ষতি বা কোনো থ্রেটনিং হলে, কোনো ভাঙচুর হলে, আগুন লাগানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে। এফআইআর মনিরুলের বিরুদ্ধে হয়েছে, কিছু করতে পেরেছেন? আরে দাদা, প্রশান্ত বর্মন ওই যে ভিডিও যা খুন করেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তো রায় আছে, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, তাকে আপনি ধরতে পেরেছেন? সুতরাং এইসব কিছু করতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে এই এত মাইক্রো অবজারভার, ম্যাক্রো অবজারভার, রোল অবজারভার, অমুক অবজারভার, তমুক অবজারভার নিয়েছে, ভোটের দিন যখন বুথের মধ্যে সিসিটিভিটা অফ হয়ে যায়, যখন ভোটের দিন হচ্ছে যে ব্যালট চিবিয়ে খেয়ে নিয়ে ভোটে জিতে যাওয়া যায়, যখন বিডিও অফিস থেকে আরবে না দুবাইতে বসে হচ্ছে নমিনেশন ফর্ম ফিল আপ হয় বিডিও অফিসকে কাজে লাগিয়ে, সেই দিন এই অবজারভাররা, এই ম্যাক্রো মাইক্রো রোল, এই যে অবজারভাররা যেখানে ঘুরতে এসছেন, তাদের ভূমিকা হচ্ছে যে কি থাকে। আসলে আপনি এটা ভাববেন যে মোদি, অমিত শাহ, সুপ্রিয়দা, জয় চেল্লাক
মোদি, অমিত শাহ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ঘাঁটাতে চান না। এখানে থাকুন, আমরাও আছি, আপনারাও থাকুন, মিলেমিশে চলুন, এই হচ্ছে বক্তব্য। নাহলে কয়লা চোর, গরু পাচারকারী, সোনা পাচারকারী ঘুরে ঘুরে বড় বড় ভাষণ মারবে, আর হচ্ছে সুপ্রিয় তারা স্টুডিওতে এসে চেল্লামিল্লি করবে। আসলে মানুষের কাছে এটা পরিষ্কার, মানুষকে হেনস্থা করবার জন্য, মানুষকে হচ্ছে যে বিড়ম্বনার মধ্যে ফেলবার জন্য এই বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এটা পরিষ্কার কথা। এটা একদম বামেদের স্পষ্ট বাইনারি, যে স্পষ্ট বামেরা সব জায়গায় বিজেপি আর তৃণমূলকে এক করে দিতে চায়। কিন্তু ব্যাপার হচ্ছে এটাও গৌরবের কথা রীতিমতো বাস্তব, এটাকে ফেলার কোনো জায়গা নেই যে ভোটের দিন যেভাবে ভোট হবে সেটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এত কিছু রোল অবজারভার, মাইক্রো অবজারভার এনে লাভটা কি? যদিও তালিকা তৈরি হয়, সেই তালিকা মেনটেন হবে, এটাই বা কে মাথার দিব্যি দিয়ে বলছে। তো কাজেই এই সমস্ত জায়গা, তবে এই যে তৃণমূল আর বিজেপি পাশাপাশি বসে রয়েছে, আমি এর মধ্যে বেশ কিছু বিজেপির নেতাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই জোট বন্ধন বা গাঠবন্ধন সম্পর্কে। তারা বলছেন যে এবারই হচ্ছে তৃণমূলের শেষ, এবারই নাকি তৃণমূলের বিসর্জন, এবং মানে এবার যদি না হয় মানে ডু অর ডাই এরকম একটা সিচুয়েশন। এবং এই সিচুয়েশনে এই আঁতাত বা গোপন সম্পর্কের কোনো কারণ নেই, মানে গোপন সম্পর্কের কোনো কারণ নেই। এই জায়গাটা আমরা দেখব। আসার পরে কৌশিকদা আর সুপ্রিয়র কাছে যাব। কৌশিকদা, আজকে রাজ্যের স্পেশাল অবজারভার, রোল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি উত্তরবঙ্গ সফর করে এসছেন। আপনারা দক্ষিণবঙ্গের মানুষ, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে উনি এই এসআইআরের কাজে বেশি নাম্বার দিচ্ছেন। বলছেন উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি সহনশীল, উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি ধৈর্য সহকারে কাজ করছে, শুনানিতে তারা অংশগ্রহণ করছে। দক্ষিণবঙ্গের মানুষ সম্পর্কে যদিও তিনি কিছু বলেননি, তবে এটা উনি স্বীকার করে নিয়েছেন যে এআই প্রযুক্তির মাধ্যমে ইংরেজিতে কনভার্ট করে বাংলা নাম যাওয়ার জন্য যে সমস্যার কথা হচ্ছে, যে সমস্যা হচ্ছে সেটা ভয়াবহ সমস্যা। এই সমস্যা পৃথিবীতে কেউ সমাধান করতে পারবে না উনি বলছেন। কি মনে হয় কৌশিকদা, এরপরে কি এই জায়গাটা নিয়ে নির্বাচন কমিশন ভাববে? বা একটা জিনিস খুব বাস্তব হচ্ছে যে দ্রুত কাজ করতে গিয়ে এআই ব্যবহার করা হচ্ছে, আর এই দ্রুততার বিরুদ্ধে প্রথম থেকেই বাম এবং কংগ্রেস কিন্তু গলা ফাটিয়ে আসছে। আপনারাও বলেছেন বহুবার দ্রুততার বিরুদ্ধে, আমরাও বলেছি। তার আগে দেবাশিস, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কারণ এটা আমি এক্স্যাক্টলি জানতে চাইবো। সুপ্রিম কোর্ট আমার যতদূর জানা আছে 19শে জানুয়ারির ভার্ডিক্টে নির্দেশ দিয়েছিলেন 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বার করতে হবে। am I right? রাইট তো? না, আমি ঠিক তারিখটা এখন 24শে টিভিতে তো আমি ঠিক 24শে জানুয়ারি আমি যতদূর জানি 24। কিন্তু আজ মানে অন্তত 20-25 মিনিট আগে পর্যন্ত আমার কাছে যা খবর, আপনার স্টুডিও ঢোকার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা বেরোয়নি। শুধু নয়, কবে বের করা হবে সেটাও কিন্তু বলা হয়নি আমরা যতদূর জানি। আপনাদের কাছে অন্য তথ্য থাকলে আপনারা বলতে পারবেন। আমার কাছে এখন ফলে আমাদের এখন খুব গভীরভাবে সন্দেহ হচ্ছে কেন্দ্রীয় নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন, ওনারা কি আসলে এসআইআরটা করতে চান কমপ্লিট, নাকি ওনাদের কোনো গভীর ষড়যন্ত্র এটার পিছনে আছে? তার কারণটা দুটোই। আমি গতকালকেই অন্য আরেকটি চ্যানেলে ছিলাম বাইপাসের উপরে, সেখানে সুব্রত গুপ্তর ইন্টারভিউটা আমি দেখছিলাম। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনারাও হয়তো দেখেছেন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন করা হচ্ছে, উনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। উনি বলেছিলেন আমি ঠিক বলতে পারবো না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে বক্তব্য হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে তো হচ্ছে না, তাহলে আপনি পশ্চিমবঙ্গে কিসের জন্য করছেন? আচ্ছা, অন্য কোনো একটা রাজ্য ধরুন, সেটা ধরুন ঝাড়খণ্ড হতে পারে বা অন্য কোনো উত্তরপ্রদেশ হতে পারে, তা সেখানে কি কোনো মানুষের নামের স্পেলিং একটু এধার ওধার হতে পারে না? নাকি সেখানে কোনো মানুষের উচ্চারণের জন্য স্পেলিং হতে পারে না? তাহলে সেখানে যখন হচ্ছে না, আমাদের প্রথম দিন থেকে প্রশ্ন ছিল যে এখানে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি করছে। নাম্বার ওয়ান, হিউম্যান রেকটিফিকেশন হচ্ছে না, এটা তো মেশিনে আনম্যাচ দেখাচ্ছে, সে লিস্ট ধরে পাঠিয়ে। এইবার নাম্বার 2, আমাদের ওই জন্যই শুরু থেকে যে বক্তব্যটা ছিল যে আপনারা এটাকে সুষ্ঠুভাবে সময় নিয়ে করুন। আপনারা বলছেন এটা সাংবিধানিক প্রক্রিয়া, করুন, কোনো অসুবিধা নেই। আপনি 2024 সালের ভোটে জিতলেন, তারপরে আপনি 2 বছর সময় নিয়ে করুন এবং এসআইআর এর লিস্টের মাধ্যমেই 26-এর বিধানসভা নির্বাচন করুন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এখন দুটো মেন জায়গায় আপত্তি। একটা হচ্ছে জনগণের এই হয়রানি বন্ধ করুন। দেখুন, নির্বাচনের মতন হবে, কিন্তু নির্বাচনে জয়লাভের দুরাশায়, বিজেপির পক্ষে দুরাশাই, এই যে অকথ্য আবাল বৃদ্ধ বনিতার উপর অত্যাচার, আপনারা নিজেরাই বলুন, এটা তো বন্ধ হওয়ার কোনো নাম নেই। কোনো সুপ্রিম কোর্ট কোনো না। আর একটা কথা, নির্বাচন কমিশন কি এইটা বলবেন যে ওনারা যেদিন ফাইনাল লিস্ট প্রকাশ করবেন, যেদিনই করুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি যে বাংলাদেশি এবং রোহিঙ্গা কত পেয়েছেন তার উত্তরটা কিন্তু আমাদের চাই, সেটা ওনারা বলবেন তো? একদম তাই।
আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখছিলাম, কিছু বৃদ্ধ মানুষ গাড়ির মধ্যে বসে তারা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। গাড়ির মধ্যে বসে না, অক্সিজেন না, না, নাকে না। নল নিয়ে। আপনি তো শুনলেন নাকে না অক্সিজেনের পুরোটা। নল নিয়ে। কৌশিকদা একদম ঠিক বলছেন, নাকে অক্সিজেনের নল নিয়ে। আর আমি যে ছবিটা দেখেছিলাম সেটা হচ্ছে বেলডাঙার ছবি, যেখানে দীর্ঘ রাস্তায় দাঁড়িয়ে থেকে 6 ঘন্টা অবরোধ, যিনি কলকাতায় আসছেন গাড়ি করে মুর্শিদাবাদ থেকে, লোকটার গাড়ি আটকে রেখে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে তছনছ করে আটকে দেওয়া হয়েছে রাস্তা। বিক্ষোভের ছবি বারবার করে বাংলার মানুষ দেখে। বিকেলবেলা মমতা ব্যানার্জির ভিডিও আমার দুঃখ লাগে যে এটা হচ্ছে স্পর্শকাতরতা, অনুভূতি, সহানুভূতি, এরকম তো হবেই। মানে আমার অবাক লাগে যে সেই ক্ষেত্রে কেন কৌশিক দ্বারা এসআইআর এর বৃদ্ধ মানুষগুলোকে দেখতে পান, বেলডাঙ্গার বৃদ্ধ মানুষগুলোকে দেখতে পান না, যারা জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। তৃণমূল কংগ্রেস এই জেলগুলো আগুন লাগাচ্ছে, আপনারা ভিডিও ব্লক অফিস ভাঙচুর করছেন। আমি না, এটা নিয়ে আমি গত 3 দিন বিভিন্ন চ্যানেলে যা বলেছি, আজকে আপনার চ্যানেলেও তাই বলছি। আমরা তৃণমূল কংগ্রেস দলগতভাবে কোনো রকম কোনো হিংসাত্মক ঘটনাকে প্রশ্রয় দিই না, এটা আমরা অন রেকর্ড বলছি। ওনারকে ডিএম এর অর্ডারের পর এসডিও ওনার তদন্ত করছেন। কিন্তু একটা কথা আপনি আমাকে বলুন তো, একটা কথা আপনি আমাকে বলুন, পৃথিবীর ইতিহাস আপনিও পড়েছেন, আমরা এখানে যে 4 জন আছি আমরা সবাই পড়েছি। আপনারা কি এটা অস্বীকার করতে পারেন যে জনরোষ বলে একটা কথা পৃথিবীর ইতিহাসের অভিধানে রয়েছে? আজকে আমি যদি আপনাকে মারতে যাই বা আপনি যদি আমাকে মারতে আসেন, আমি আমার সায়েন্টিফিক রিফ্লেক্সে ডিফেন্ড করবো। এক সেকেন্ড ভাই, সায়েন্টিফিক রিফ্লেক্সে ডিফেন্ড করব। আজকে হঠাৎ করে অন্ধকারে একটা আওয়াজ পেলে চমকে ওঠেন কেন? এটা একটা সায়েন্টিফিক রিফ্লেক্স। ঠিক সেই রকম ভাবেই আপনি একদল মানুষকে, যে কোনো ধর্মের হতে পারে, অত্যাচারের যদি শেষ সীমায় নিয়ে যান, সেখানে কিন্তু রিটালিয়েশন হবেই, সেখানে রিটালিয়েশন হবেই। এটা পৃথিবীর কথা ওয়ার্ড করা যায়। এই রিটালিয়েশনটা হবে, আমি একদম সমর্থন করছি কৌশিকদাকে, এক্স্যাক্ট বলেছেন। এবং সায়েন্টিফিক যে কি রিয়াকশন না কি বললেন, ডাক্তারি ভাষায়, উনি তো একজন ডাক্তার, তো সেই সায়েন্টিফিক রিয়াকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই ঘুমাতে উঠছে, মানে উনি হেরে যাওয়ার ভয়, এটা ওনারও হচ্ছে। উনি এখানে একটা কথা বললেন না যে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলতে চায় কোনো হিংসাকে আমরা মান্যতা দিই না, কোনো কিছুকে আমরা এভাবে মেনে নেব না। এটা অন দ্য রেকর্ড উনি বললেন, অন দ্য রেকর্ড উনি বলছেন। আর ওনার দলের বিধায়ক বলছেন নির্বাচন কমিশনকে মাটির তলায় আমাকে বলতে অন দ্য রেকর্ড উনি বলছেন, কিন্তু আবার ঠিক এখান থেকে ফিরে গিয়ে পাড়ার পাঁচুদের সাথে যখন বসবেন তখন অফ দ্য রেকর্ড বলবেন, ভালো করে ঠেঙিয়ে দেবে। এটাই তৃণমূল। এবং তৃণমূলের এই কালচার চলছে বলে নিজের ভিডিও অফিস, নিজের সরকারি ভিডিও অফিস ভাঙার পরও সেই মনিরুল ইসলামকে গ্রেফতার করতে পারে না। তাই নয়, তিনি কি বলছেন সুপ্রিয়, বলছে মাটির তলা থেকে হিচড়ে ছেঁচড়ে টেনে বের করব। অনেক দেখা গেছে রক্তগঙ্গা বইয়ে দেবো, নির্বাচন কমিশন গিয়ে বলছে, বিজেপি কেন? না এখনো রক্ত বইছে না গঙ্গা। ও সমস্ত লেকচার তৃণমূলের অনেক শোনা গেছে, মানুষ শুনেছে, ওইসব নিয়ে কোনো বক্তব্য নয়। আমার বক্তব্য তৃণমূল না, মনিরুল কে? আমার তৃণমূল কংগ্রেস তো বলেনি। তৃণমূলই তো, ও তৃণমূলের বাইরে নাকি? না, তৃণমূলের তো বিধায়ক, কিন্তু ও মানে বিধায়ক হলে তৃণমূলের হয় না। ও এদের তো আবার আলাদা আলাদা ভাগ আছে, ব্যক্তিগত মতামত। কুণাল ঘোষ বলেন, কুণাল ঘোষ ব্যক্তিগত মতামত, সেই কুণাল ঘোষ যিনি বলেছিলেন মমতা সব থেকে বড় চোর সারদা, এখন আবার পাল্টে গেছে, তখন ওটা ব্যক্তিগত মতামত ছিল। তো যাই হোক, সেটা বিষয় না। আমার বক্তব্য পরিষ্কার। এক তো এখানে ইন্ডিজোটের 3 জন শরীফ বসে আছেন। আমি যদিও ভাবি কংগ্রেস আমি তোমাদের মাঝে বলিনি ভাই, আমি তোমাদের মাঝে বলিনি ভাই, আমি তোমাদের মাঝে বলিনি ভাই, আমাকে এটা বলতে দাও। আমি তোমাদের মাঝে বলিনি, তোমরা যা বলেছো আমি শুনেছি, তোমরা যা বলেছো শুনেছি, যা বলেছো শুনেছি। এই যে দেখেছো হাতে ঘাটা কোথায় লেগেছে, ঠিক আছে? এরা এত বিরোধিতা করবে তৃণমূলের, তারপর মমতা ব্যানার্জির চটি চাটবে। এই সিপিএম, এই বিমান বোস, মোহাম্মদ সেলিম, আর এইখানে আরেকজন বক্তা, এখানে আরেকজন বক্তা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে শুভঙ্কর বাবুকে ডেকে বলে যে তোমাকে ভাই আমি সিট ছেড়ে দিচ্ছি, তাহলে কালকে কংগ্রেস দৌড়ে গিয়ে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া এবং বদান্যতা কংগ্রেস, এক মিনিট, কংগ্রেস শেষ করে আমি বিরতি বলছে আমাদেরকে ডাকে না। আচ্ছা, তামিলনাড়ুতে কয়েকদিন আগে মিউনিসিপ্যাল ইলেকশনে হই করে কংগ্রেসের বাজি ফাটছিল, জিতে গেছি বলে। ওটা কি ভোট চুরি করেছিল রাহুল গান্ধী? এই কথা উত্তর তারা দিতে পারবে? দিতে পারবে? যেখানে জিততে পারি সেখানে ভোট চুরি হয়নি, যেখানে হেরে গেছি সেখানে ভোট চুরি হয়েছে। এই দুটো দল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় পশ্চিমবঙ্গে টিকে আছে। মমতা দেবী আছেন বলে সিপিএম দরজা খুলে বসছে, মমতা ব্যানার্জি আছে বলে বিধান ভবনের দরজাটা খুলতে পারছে। এরা তুমি মানো? তোমার সিপিএম ব্রাঞ্চ সেক্রেটারিরা মমতা ব্যানার্জির বদান্যতায় ব্রাঞ্চ অফিসগুলো খুলছে, এটা সকলেই জানে। সুভাষিসদা, এই যে আপনারা বলছেন যে এসআইআর এর অপ্রয়োজনীয়তা বা এসআইআর দরকার নেই,
কিন্তু না, এটা প্রথমে তো অবশ্যই বলেছিলেন, আমরা বলেছি এসআইআর এর বিরোধিতা আপনারা প্রথম করেছিলেন সংসদের মকরদ্বারে দাঁড়িয়ে। কংগ্রেস এসআইআর এর পদ্ধতিগত ত্রুটিটা ধরিয়ে দিয়েছিল। এসআইআর কেন বিরোধিতা করবে? এটা তো হয়, এটা একটা নিয়ম। তোমরা নো এসআইআর বলে প্ল্যাকার্ড মানে কি আমাদের মধ্যে বিচারিতা নেই, কারণ হলো বিহারে আন্দোলন করেছে, পার্লামেন্টে আন্দোলন করেছে, দুজন মিলে চিল্লালে হবে বিজেপি হয়? আমি বলি আমাকে বলতে বলেছিলাম, বলো না আমি বলে কৌশিকদার বললে হবে যে মাঝে চিল্লিও না, কেমন লাগছে ঘটনা যে বলতে রে নো এসআইআর লিখে দাও। আমি বলছি তো। আচ্ছা না, আমি তোমাকে যে আমার কথা হচ্ছে একটা মিনিট, তুমি না সুভাষিসদার একটা এই সময় হলেও শূন্য থাকবে, এসআর না হলেও শূন্য। না সুভাষিসদা এই সময় একটু এক্সাইটেড হয়ে যাচ্ছেন, কারণ যেহেতু ভোট এগিয়ে আসছে। আমার কথা হচ্ছে যে এই যে শুনানিতে তুমি ভাবতে পারবে না যে নো ম্যাপিং যে ভোটারদের শুনানিতে ডাকা হয়েছিল, তার মধ্যে 3 লক্ষের ওপর মানুষ তারা শুনানি কেন্দ্রে আসেনি। তাহলে তো এগুলোর প্রয়োজন ছিল, কারণ এরা তো তাহলে মানে নো ম্যাপ ভোটার অ্যাকচুয়ালি এর এক্সিস্টেন্সই নেই, তারা আসেনি নোটিস করার। যদি এইটার এক্সিস্টেন্স না থাকে, এটার দরকার ছিল, তাহলে পরে যোগী আদিত্যনাথ তার ওখানে 3 কোটি মানুষ বাদ গেছে বলে তিনি চিল্লাচ্ছেন কেন যে দলিত এবং পিছড়ে বর্গদের বাদ দেওয়া হয়েছে? এটা যোগী আদিত্যনাথ। এবার তোমার চ্যানেলে হয়তো সেটা দেখোনি, আমার দুর্ভাগ্য। তুমি তো অনেক কিছু দেখো না, বিজেপি যেগুলো হয় সেগুলো দেখো না। এবার প্রতিদিন বলে নেই দ্বিচারিতাই বলি যে কংগ্রেসের দ্বিচারিতা নেই, যেহেতু এই প্রক্রিয়াটার মধ্যে এই শুদ্ধিকরণ, ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়াটা কংগ্রেস 50 বছর ছিল। সুতরাং আমরা এটা নিয়ে আমাদের কোনো বাধা নেই বা কোনো, কিন্তু পদ্ধতিতে দুটি আমাদের মধ্যে কোনো দ্বিচারিতা নেই। যে 25শে ডিসেম্বর সমস্ত জায়গায় খ্রিস্টানদের জায়গাগুলো ভাঙা হলো, এবং যেখানে নরেন্দ্র মোদী চার্চে গিয়ে ঢুকে গেছে, ও বললো না যে অফিস ভাঙা হচ্ছে আর মমতা ব্যানার্জি না না বলছি যে অফিস ভাঙা হচ্ছে, বিডিও অফিস ভাঙা হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে এগুলো জাতি নিয়ে সেইরকম ঘটনা, সেরকম ঘটনা বিচারিত আছে দুটো ধর্মের এক জায়গা থেকে। এবার দুটো ঘটনা বলি, আমি দুটো ঘটনা বলি। সেটা হলো হিয়ারিং এর ডেট ধরো কাল হঠাৎ করে হিয়ারিং এর ডেট কিন্তু একটু বাড়ানো হয়েছে, আমি বলছি দিন 10 বাড়ানো। হঠাৎ করে বললো দেবাশিস চক্রবর্তী তুমি কালকে এসো, তোমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে হলো সেন্টার, যেখানে হিয়ারিং এ যেতে হবে, তোমার বয়স কাজকর্ম ছেড়ে যাও, এই ঘটনা হলো, তাদের সময় দিতে হবে। আর দ্বিতীয় কথা হলো তুমি দিনের পর দিন তোমাকে বলছে যে হিয়ারিং এর জায়গা বাড়াতে হবে, তুমি বাড়াচ্ছ না। একটা 6 and 7 হয়েছে, একটা অজ্ঞছালো হয়ে রয়েছে, একটা জঘন্য কাণ্ড হচ্ছে। এসআইআর নামে এইটা আমরা চাইনি। এসআইআর নামে চেয়েছিলাম ঠিকভাবে করা, মানে আমার ক্ষমতায় আসতেই হবে, তাই 1 মাস 1.5 মাসের মধ্যে করে ফেলতে হবে কাজটা, ক্ষমতা নিতে হবে বাংলা থেকে, সেটা নয়। এসআইআর মানে হলো একটা সুষ্ঠু ভোটার লিস্ট। এই সুষ্ঠু ভোটার লিস্ট, এই সুষ্ঠু ভোটার লিস্ট আমরা দেখেছি কোথাও হয়নি, গৌরবের কাজে কোথাও হয়নি, মহারাষ্ট্র হয়নি, বেঙ্গালুরু হয়নি, কর্ণাটক হয়নি, এবং বিহারও হয়নি। একটা শব্দের বিরোধিতা করি যে ক্ষমতায় আসতে হবে বলে এসআইআর করতে হবে তা নয়, কারণ যে পরিমাণ মতুয়া ভোট এফেক্টেড হয়েছে, যদি সত্যি বিজেপির এটা প্ল্যান থাকতো তাহলে আগে সিএর সার্টিফিকেটগুলো দিয়ে তারপরে এসআইআর করতে হবে। মুসলিম কজন বাদ গেছেন আমি জানি না, যেটা একটা বাইনারি তৈরি করা হয় প্রচুর। এই মতুয়াদের নিয়ে কিন্তু একটা সমস্যা আছে, কাজে মতুয়া ভোট ন্যাচারালি বিজেপি, আমরা বিধানসভা ভিত্তিক বা এর আগে স্ট্যাটিস্টিক্স যদি দেখি, এরকম নয় যে মতুয়ারা তৃণমূলকে ভোট দেয় না, ডেফিনেটলি দেয়, কিন্তু বেশিরভাগ আপনারা লোকসভায় যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন সেটাও কিন্তু এফেক্টেড হয়েছে। যদিও বলছে বিজেপি যে কারণ এর মধ্যেই একজনকে তারা সিএ সার্টিফিকেট দিয়েছেন বা সেখানে গিয়েছিলেন জেলা বিজেপি নেতারা। আমি গৌরবের কাছে আসি। গৌরব, এবার এই জায়গাগুলোকে ঠিক করে এগিয়ে যাওয়ার পদ্ধতি, আর কোন কোন জায়গায় প্রবলেম? অন্যদিকে সুপ্রিয় বলছে তোমরা নাকি তৃণমূলের দাক্ষিণ্যেই বেঁচে আছো। 6বার হচ্ছে যে তৃণমূল ইন্ডিজোটে আছে, তো সেটা না বলে দিছো। 1998 না ইন্ডিজোটে আছে কি নেই সেটা বলে দিক না, এত কথা না। আমার কথা কি ইন্ডিজোটে আছে কি নেই বলতে দাও, মানে বলতে গেলে ভুল বলে হবে না। 2002 ইন্ডিজোটে আছে কি নেই বলে দিন। ইন্ডিজোটে আছে কি নেই লোকসভায়, যেখানে বড় শরীর মমতা বন্দ্যোপাধ্যায়, 2006 আছে কি নেই, 2006 সেখানে আছে। সিপিএম কি ইন্ডিজোটে আছে? আমি একটা কথা বলবো, ইন্ডিজোটে আছে সেটা বলে দিন। আমাকে একটু বলতে দেবে, আমাকে একটু বলতে দেবে। এই যে এবার গৌরব যদি আমার না, গৌরব যদি আমাকে এক লাইন বলতে দেয়, সুপ্রিয়র মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। ইন্ডিজোটের প্রথম বৈঠক হয় পাটনায়, নেতৃত্বে ছিলেন নীতিশ কুমার,
আর সেই ইন্ডি জোটের নীতিশ কুমার আজকে সে তো বেরিয়ে এসছে আর হচ্ছে সুপ্রিয়দের সঙ্গে কাজে জোটের, তাহলে ওই 3 বছর আগে জোট করে কোনো লাভ নেই। ও কি আছে? ওরা কি বেরিয়েছে? আরে বাবা দাদা আমি এটাই জিজ্ঞেস করছি যে ওরা কি বেরিয়ে গেছে? আরে বলতে দাও। ওরা কি বেরিয়ে গেছে? সেটা বলে দিগো। নীতিশ কুমার ছাড়ো, সিপিআইএম কি ইন্ডিজোট থেকে বেরিয়ে গেছে? নীতিশ কুমার উদ্যোক্তা ছিল। বেরিয়ে গেছে। না, 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 নীতিশ না, কুমার হচ্ছে উদ্যোক্তা। সুপ্রিয়দা বললে হবে না এখন। হ্যাঁ, বলো, এখন বলো, সুপ্রিয়দা, না, 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 বলো, বলো। তোমাকে আরে এটা উত্তর সুপ্রিয় দিতে হবে। তুমি এটা উত্তর দাও, আমি চুপ করে যাবো। তুমি ভাই এটার উত্তর দাও, আমি চুপ করে যাবো। কথা দিলাম যে তোমরা কি ইন্ডিজোট থেকে বেরিয়ে গেছো না এখনো আছো? প্রথম কথা, ইন্ডিয়া অ্যালায়েন্স একটা অ্যালায়েন্স, না না সেখানে আছে, ওইসব গল্প ছাড়ো, ওইসব বন্ধা আরে কথাটা বলতে দাও। হ্যাঁ নাতে সব কথার উত্তর হয় না আরে সুপ্রিয়। উত্তরটা তো তোমরা দিতে আছো কি নেই? আরে তোমার উত্তর আমি দিচ্ছি, শোনো না। তুমি আগে আমাকে আরে ছটা তোমার আগে পরে নয় ভাই, তুমি সিপিআইএম এজ এ হোল এজ এ পার্টি জোটে আছো কি নেই প্রকাশ্যে বলো। বলে শুনে নাও, পরিষ্কার কথা শুনে নাও, আর দুবার বলবো না। আমরা সিপিআইএম চাই যে অ্যাট এনি কস্ট এ দেশে আরে ভাই হিন্দি জোটে আছে কি বলো, গোল গোল তাতে করে আমাদের যা যা করা দরকার আমরা সেই কাজ করব, আমরা সেই কাজ করব। সেইখানে দাঁড়িয়ে আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির ন্যাচারাল এলাই মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি করবেন না সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো দায় নেই। পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কার কথা বলে আর দিলাম। হাতে সময় নেই, আর হাতে একদম সময় নেই, একদম সময় নেই। আজকে এখানে শেষ করব। আমি অনেক ধন্যবাদ দিই সুভাষিস দা, গৌরবকে, কৌশিক দাকে এবং সুপ্রিয়কে। কিন্তু এসআইআর প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে এগোয় এবং আগামী দিনে এসআইআর যে শুনানি কেন্দ্র সেখানে যাতে ল অ্যান্ড অর্ডারলেসনেস না দেখা যায়, তার জন্য সবাইকে আমরা উদ্যোগী হতে বলবো। শান্তির বাতাবরণ তৈরি করুন, গণতন্ত্রের জয় হবে, তাহলেই। অশান্তি করে গণতন্ত্রের জয় হয় না। আমি সবাইকে ধন্যবাদ দিই, আপনাদেরকেও নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।